এই যে ভারত খুব সাবধান কিন্তু, কারণ বাংলাদেশ চায়না থেকে অতি সত্তর 20টা জেটেন্সি জঙ্গি বিমান কিনতে যাচ্ছে। খরচ হবে কত জানে? $200 কোটি, না? অনেক টাকা। তো অতএব আমার মনে হয় যে এখন ভারতকে সাবধান হওয়া ছাড়া আর কোনো গতি নাই। এবং বাংলাদেশের পক্ষ থেকে আমি তাদেরকে সতর্ক করে দিতে চাচ্ছি যে অতঃপর বাংলাদেশের দিকে যদি তোমাদের চোখ পড়ে তাহলে তোমাদের চোখ দুইটার কি অবস্থা করা হবে, বুঝছ? 20টা জেটেন্সি জঙ্গি বিমান চায়না থেকে অতি সত্বর আসবে। এই জঙ্গি বিমান দিয়ে কিন্তু ভারতকে তুলোধুনো করা হবে যদি ভারত দুঃসাহস দেখায় বাংলাদেশে কোনো বিষয় হস্তক্ষেপ করতে। অর্থাৎ খুব সাবধান। এইবার আসল কথায় আসা যাক। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে জেটেন্সি খুবই দুর্ধর্ষ বিমান, ওকে, কোনো অসুবিধা নাই। আর বাংলাদেশের একটা সেনাবাহিনী, একটা বিমান বাহিনী, একটা নৌবাহিনী আছে। তো এই সমস্ত বাহিনী থাকলে তাদের তো কিছু অ্যাপারেটাস, যন্ত্রপাতি, তারপরে অস্ত্রপাতি, এগুলো তো থাকতে হবে। যেহেতু বিমান বাহিনী আছে তাহলে কিছু জঙ্গি বিমান টিমান তো থাকতেই হবে, তাই না? এই জন্য আজকে থেকে প্রায় 30 বছর আগে, তখন ওই যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, রাশিয়া থেকে MiG-29 তৎকালের সর্বাধুনিক বিমান বলা যায়। তো এইগুলো কিন্তু কিনছিল আমরা জানি। এছাড়া অতীতে MiG-21, 25 কি জানি 25 কিনছিল নাকি জানি না। তবে চায়নার অনেক বিমান যে বাংলাদেশ কিনছিল এতে কোনো সন্দেহ নাই। তো এই ধরনের বিমানগুলো যে প্রতিনিয়ত দেখলাম যে যারা নাকি ওই যে ট্রেনিং করে, ওই F5 না 7 না কত, তো সেইগুলো ভেঙে ভেঙে পড়ে এবং ওই অল্প বয়সে পোলাপাইন যারা নাকি পাইলট হিসেবে ট্রেনিং নেয় তারা মারা যায়, আমরা দেখছি। অর্থাৎ এই বাস্তব প্রেক্ষিতে বাংলাদেশের আসলেই কিছু একেবারে আধুনিক লেটেস্ট মডেলের কিছু জঙ্গি বিমান এটা কেনা উচিত এবং একই সঙ্গে প্রশিক্ষণ বিমান কেনা উচিত। তাই যদি হয় তাহলে যে প্রতিনিয়ত এই যে পাইলট দুর্ঘটনা আমরা শুনি না, অমুক জায়গায় দুর্ঘটনা ঘটছে, প্রশিক্ষণ নিতে গেছিলো, তো এইগুলো তো মানধাতার আমলের সেই চাইনিজ F7 যে বিমান, সেইগুলো প্রশিক্ষণ দিতে গিয়ে মারা যায়, আমরা জানি। অর্থাৎ এইভাবে উড়ন্ত কফিন দিয়ে বাংলাদেশের মেধাবী ছেলেদেরকে হত্যা করার তো কোনো অর্থ হয় না। অর্থাৎ পরিস্থিতি সাপেক্ষে আমাদের আসলেই কিছু বিমান টিমান দরকার আছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার চিন্তা হচ্ছে ভিন্ন। আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকাই, খুবই ইন্টারেস্টিং একটা সিনারিও কিন্তু আমাদের সামনে চলে আসে। যেমন আমরা যদি উত্তর আমেরিকার কথা ধরি, এই উত্তর আমেরিকায় হলো 3টে দেশ, আমেরিকা, কানাডা আর হলো মেক্সিকো। এই আমেরিকা তারা তো গোটা পৃথিবীতে একেবারে বিশাল সামরিক শক্তি, একক পরাশক্তি। তো তাদের মিলিটারি বাজেট, মিলিটারি ক্ষমতা ব্যাপক, অর্থনৈতিক ক্ষমতা ব্যাপক, রাইট? এখন তার পার্শ্ববর্তী যে কানাডাও কিন্তু একটা ধনী রাষ্ট্র, ফার্স্ট ক্লাস কান্ট্রি। আমরা যদি দেখি তাহলে দেখব যে এই কানাডাতে নামমাত্র একটা সেনাবাহিনী আছে, তাদের বিমান বাহিনী, নেভি বা সেনাবাহিনী আছে, বাট এটা কিন্তু অনেকটাই নামমাত্র। তাদের বহরে ট্যাঙ্ক আছে, বিমান আছে, নৌবাহিনী, জাহাজ আছে, কিন্তু সেগুলো আসলে অনেকটাই নামমাত্র। কানাডা যত বড় একটা ধনী দেশ, সে কিন্তু বর্তমানে তাদের যে সামরিক বাহিনীর যে বহর, এইটার অন্তত মিনিমাম 10 থেকে 20 গুণ বেশি বড় একটা কিছু করতে পারতো, কিন্তু সেটা তারা করে না। ওদের কিন্তু টাকাও আছে, কিন্তু তারপরেও করে না। কারণ কি? কারণ কানাডা এবং একই সঙ্গে মেক্সিকোর অবস্থাও কিন্তু অনেকটা সেরকম। এখন প্রশ্ন হচ্ছে যে কানাডা তাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা বিশাল সামরিক বাহিনী অথবা অনেক বিমান, জঙ্গি বিমান বা নেভি, শিপ, এইগুলো কেন তারা জোগাড় করে না? ভূ রাজনৈতিক প্রেক্ষিতে কানাডা চিন্তা করছে বা দেখছে যে যদি কোনো দিন ভবিষ্যতে যুদ্ধ যদি করতেই হয় কারো সাথে, তো সেই যুদ্ধটা তাকে করতে হবে আমেরিকার সাথে, অর্থাৎ পার্শ্ববর্তী যে দেশ ওই আমেরিকা, তাই না? তো সেটা যদি করতেই হয় তাহলে আমেরিকার যে মানে সামরিক শক্তি, কানাডা ইহজীবনে কোনো দিন কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো পজিশনে যাইতে পারবে না যার সাথে ওই মানে যারা নাকি ওই আমেরিকার সাথে যুদ্ধ শুরু হলে 1 ঘন্টাও লাস্টিং করবে। অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই কিন্তু
কানাডার টোটাল সামরিক শক্তিকে একেবারে মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা আমেরিকা রাখে। অতএব কানাডা চিন্তা করছে তাহলে এই যে সামরিক বাহিনীতে, বিমান বাহিনীতে অথবা নৌবাহিনীতে এই যে পয়সা খরচ টরচ করে এগুলো ফালতু, মানে অযথা অর্থের অপচয়, ঠিক না? কারণ তারা যত সামরিক বাহিনী বড় করুক না কেন তাতে কিচ্ছু যায় আসে না। তারা কখনোই আমেরিকার সমকক্ষ তো দূরের কথা, ধারে বাড়াও যেতে পারবে না। আর ওই যে বললাম যুদ্ধ যদি করতে হয় তাহলে আমেরিকার সাথেই করতে হবে, তো আমেরিকার সাথে তো কোনো দিনে কানাডা ধারে বাড়াও ভিড়তে পারবে না, টিকতেই পারবে না কয়েক ঘন্টার বেশি। তাহলে এই কানাডার রাজনীতিবিদরা কি দেখছে, তারা চিন্তা করেছে তাহলে সামরিক বাহিনীর বাজেটে খরচ করে লাভটা কী, বরং ওই টাকা দিয়ে সোশ্যাল ওয়েলফেয়ারমূলক অনেক কর্মকাণ্ড করা যায়, অবকাঠামোগত অনেক কর্মকাণ্ড করা যায়। এবং এই ফর্মুলা ইউজ করেই কিন্তু কানাডা আজকে উন্নত দেশ। আদারওয়াইজ তাদেরকে যদি বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর মনে করেন যে সামরিক বাহিনীর জন্য খরচ করতে হতো, তাহলে কিন্তু এই কানাডা হতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তাদের দেশে এখন ওই যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে মানুষজন যায় না থাকার জন্যে, এরকম অবস্থা কিন্তু তাদের হতো না। অন্তত আমি কানাডা থেকে আমার যে পর্যবেক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে যে এই কানাডার আমেরিকার এই বিষয়টা এখানে বলার উদ্দেশ্য কী, এবং মেক্সিকোর অবস্থাও কিন্তু অনেকটা তাই। মেক্সিকোর সেনাবাহিনীও কিন্তু ওই রকম, মানে তাদের অত ওই সেনাবাহিনীর লোকজন বা বিমান বা নৌবাহিনীটা নিয়ে অত কিছু নাই। এই কানাডা এবং এই মেক্সিকোর অবস্থা কিন্তু অনেকটা এরকম, কারণ এদের প্রতিদ্বন্দ্বী বা যুদ্ধ যদি বাধেই তাহলে আমেরিকার সাথে করতে হবে, তো আমেরিকার সাথে তো তারা কোনো দিনও যুদ্ধ করে কোনো কিছু করতে পারবে এই বিশ্বাস তো তাদের নাই। অতএব তারা সিদ্ধান্ত নিয়েছে যে অতএব সেনাবাহিনীর পিছনে অযথা টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই, বরং এই টাকা অন্য ক্ষেত্রে খাটালে তাতে জনগণ উপকৃত হবে। প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশের কথা বলতে গিয়ে আমি আমেরিকা, কানাডা আর মেক্সিকোর কথা কেন টানলাম? দেখেন বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অবস্থা কানাডার মতো একেবারে হুবহু। বাংলাদেশ যদি কোনো দিন ভবিষ্যতে যুদ্ধ করে বা যুদ্ধ লাগে, কার সাথে করবে? ভারতের সাথে, রাইট? ভারতের সাথে করবে, কারণ এখানে অন্য কোনো শত্রু রাষ্ট্র বাংলাদেশের নাই। ধরেন ওই যে অল্প কিছু সীমানা দিয়ে আছে শুধু মায়ানমার, তো ওদের সাথে কোনো যুদ্ধ হবে না। ভারতের এই বাংলাদেশের তিন দিকেই, মানে চারটা দিক তো, তার তিন দিকেই হলো ভারত। তাহলে যুদ্ধ যদি কোনো দিন করতে হয় ভারতের পেটের মধ্যে থেকে বাংলাদেশকে ভারতের সাথেই যুদ্ধ করতে হবে। এখন ভারতের বর্তমানে যে সামরিক শক্তি, তাদের অর্থনৈতিক শক্তি এবং পৃথিবীতে তাদের অবস্থান, এই সাপেক্ষে বাংলাদেশ কি আদৌ কোনো দিন এমন ক্ষমতাধর হতে পারবে যে তারা ভারতের সাথে টেক্কা মারতে পারবে বা ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে? এটা হলো বাস্তব দিক পর্যবেক্ষণ করে কথাগুলো বলা হচ্ছে। যদিও বাংলাদেশের মানুষ আসলে বাস্তবতা বর্জিত, তারা তো আবেগ দিয়ে চলে, বিশেষ করে ধর্মীয় আবেগ, তাই না? বাংলাদেশের মানুষ হলো মমিন মুসলমান, সেনাবাহিনীর লোকজনরাও মমিন মুসলমান, তারা ইসলামী জোশে সর্বদাই উদ্বুদ্ধ থাকে। অতএব তারা ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করবে এই ধরনের স্বপ্নে বিভোর থাকে, এবং এই জন্যে তারা এই কথাগুলো কিন্তু বলে। এবং এই জন্যেই আমরা দেখি যে বাংলাদেশের তথাকথিত দেশপ্রেমিক সেনাবাহিনী প্রচণ্ড রকমভাবে ভারতের বিরোধী। এটা কি করে বুঝলাম? যতক্ষণ এই চাকরি বাকরি করে সেনাবাহিনীর লোকজন, ততদিন কিন্তু ডিরেক্টলি ভারত বিরোধী কোনো কিছু বলে আমরা দেখি নাই। হয়তো সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, এই জন্য মুক্তভাবে বলতে পারে না। বাট এই যে গত প্রায় 15-16 মাস ধরে বাংলাদেশে যে একটা শ্রেণী আছে যাদেরকে বলা হচ্ছে কি ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তাই না? তো এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যে কী ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধী এবং বিদ্বেষী, এইটা এই বাংলাদেশেই যে কথিত গণ অভ্যুত্থান না হলে কিন্তু দেখা যেত না। একটা লোক পাওয়া যায় নাই যারা নাকি এই সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একটা লোক আমি দেখি নাই যারা ভারতের ব্যাপারে কোনো সফট কথাবার্তা বলে, আমি দেখি নাই। তাহলে কথা হচ্ছে এরা যখন চাকুরিরত ছিল তখনও তো মনোভাব এটাই ছিল না? তাহলে বর্তমানে যারা চাকুরিরত আছে তাদের মনোভাবও অনেকটা এরকম, অন্তত একটা বিশাল সংখ্যক মানুষের মনোভাব, মানে অফিসার বা সেনার মনোভাব তো সেরকমই হওয়ার কথা। তাহলে এরা কিন্তু অলওয়েজ ভারতের সাথে যুদ্ধ করবে বলে যুদ্ধংদেহী ভাব টাপ করে। আর ওই যে অবসরপ্রাপ্ত লোকজন তো কিছুকাল আগে বলছিল যে ভারতের ওই শিলিগুড়ি টুড়ি ওই দখল করে নিবে একদিনে,
2 দিনের মধ্যে দখল করবে কলকাতা, 1 সপ্তাহের মধ্যে দখল করবে 7 সিস্টার্স। এরকম অনেক কথা আমরা অবসরপ্রাপ্ত লোকজনদের কাছ থেকে শুনছি, কারণ তারা তো বলতেই পারে, এটা তো আর সরকারের বক্তব্য না। কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা তো সেনাবাহিনীতে ছিল, তো সেই সময় তাহলে এই মন মানসিকতা লালন করতো, তাহলে বর্তমানে যে যারা নাকি চাকুরিরত আছে, যে সমস্ত কর্মকর্তা বা সাধারণ সৈনিক, তারাও ঠিক একই মনোভাব পোষণ করে। তো ভালো কথা, পোষণ করুক, কিন্তু এইবার বাস্তবে কি তাদের আসতে হবে না? যেহেতু তারা সেনাবাহিনী, তাদের কাজ হলো দেশকে বাইরের শক্তি থেকে রক্ষা করা, যুদ্ধ করে, তাই না, জীবন দিয়ে হলেও। তো ভারত যদি তাদের শত্রু রাষ্ট্র হয়, তাহলে ভারতের থেকেই তো বাংলাদেশকে রক্ষা করতে হবে। তো এখন বাংলাদেশ যদি 20টা না 2000ও যদি বিমান চায়না থেকে কেনে, তাহলে সেই 2000 বিমান দিয়ে কি আসলে ভারতের সাথে যুদ্ধ হলে কি বাংলাদেশ জিততে পারবে? এই 2000 বিমান রাখার জায়গাই তো বাংলাদেশে নাই। আর যদি জায়গা তৈরি করেও, তাহলে ভারতের সাথে যদি কখনো যুদ্ধ বাঁধে, তাহলে ওদের যে মিসাইল আছে প্রেসিশনে অ্যাটাক করে, তাই না, প্রথমেই তো এই বিমানগুলো একেবারে হ্যাঙ্গারেই ধ্বংস করবে। তার মানে এই বিমানগুলো তো ওড়ারই সুযোগ দেওয়া হবে না। ঘটনা কিন্তু এটাই দাঁড়াবে, বাস্তবতা। বাংলাদেশের মানুষ, সেনাবাহিনী, তারপরে আমলা, সবার এটা কিন্তু একেবারে 100% নিশ্চিত হওয়া উচিত, ভারত ইহজিন্দেগিতে কখনোই বাংলাদেশ আক্রমণ করে দখল করবে না। একেবারে তামার পাতে লিখে দেওয়া যায়। কী কারণে? কারণ বাংলাদেশের মানুষ হলো মুমিন মুসলমান, তাই না? তো এদেরকে তো, আর যাই হোক, ভারতের নেতারা এত পাগল না যে তাদের নিজেদের দেশে অলরেডি 20-25-30 কোটি মুসলমান আছে, সেগুলো নিয়েই তারা বহুত ঝামেলা আছে। আর বাংলাদেশে 17-18 কোটি মুসলমান আবার তাদের দেশে ঢুকাবে না, এটা অর্থাৎ ভারতের দিক থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোদিনও বিনষ্ট হওয়ার কথা না। বরং ওই ছেড়ে দে মানে ভিক্ষা চাই না, ওই কুত্তা সামলা একটা প্রবাদ আছে না, বাংলাদেশে কখনো ওই মৌলবাদী আন্দোলন হয় কি না, জঙ্গিবাদী কোনো কিছু হয় কি না, তো বাংলাদেশের থেকে ভারতে গিয়ে ওরা ওই ধরনের কোনো কিছু করে কি না, এর থেকে রক্ষা পাওয়ার জন্যে বরং আমার ধারণা যে বাংলাদেশ না চাইতেই ভারত অনেক কিছু বাংলাদেশে দেওয়ার কথা, এবং যেটা কিন্তু বস্তুত শেখ হাসিনার আমলে দিছিল। কিছুদিন আগে যখন এগুলো বন্ধ করে দিল, তখন আমরা সেগুলো জানি। যেমন বাংলাদেশ ভারত দখল নিতে পারে যদি কোনো দিন এমন সম্ভাবনা তৈরি হয়, বাংলাদেশের সব মানুষকে এখান থেকে একেবারে উচ্ছেদ করে যদি দেওয়া যায়, শুধু ভূমিখণ্ডটা যদি দখল করা যায়, ভারত কিন্তু তাহলে হয়তো লোভী হতে পারে, কিন্তু সেটা তো সম্ভব না। যেমন উদাহরণস্বরূপ, অনেকে অনেক রকম মনে করে যে ওই যে গাজা যে ফিলিস্তিনিরা আছে, তাই না, 20-21 লক্ষ আছে না, ওই জায়গাটা কিন্তু ইসরায়েল ঠিকই দখল করতে চায়, কিন্তু শর্ত একটা, যে ফিলিস্তিনিরা ওখানে থাকবে না, ওরা অন্য কোনো জায়গায় ভাগবে, হয় মিশরে যাবে, নাইলে সৌদি আরব যাবে, নাইলে জর্ডান যাবে, নাইলে লেবানন যাবে, নাইলে সিরিয়া যাবে। ওই সমস্ত জায়গায় যদি ভেগে যায়, তাহলে কিন্তু গাজা ওই ইসরায়েল দখল করবে। কিন্তু ওই 21 লক্ষ ওই ফিলিস্তিনি সহ, এখন যদি ফিলিস্তিনিরা বলে যে ঠিক আছে, আমরা এতদিন অনেক ভুলটুল করছি, তো ইসরায়েল আমাদের স্বাধীন রাষ্ট্রের দরকার নাই, ইসরায়েল তোমরা আমাদেরকে তোমাদের দেশের সাথে আত্মীকরণ করো, ইসরায়েল তা ওটা করবে না। কারণ ইসরায়েলের নেতারা এবং ইসরায়েলের মানুষরা খুব ভালো করেই জানে যে ফিলিস্তিনি জিনিসগুলা কী। ওদেরকে আমেরিকা ওই ইসরায়েলের মধ্যে ঢুকিয়ে নিজের বায়ে নিজে কুড়াল মারবে, খাল কেটে কুমির আনবে না, তো সেই কাজটা কোনো দিনও করবে না। সুতরাং তাত্ত্বিকভাবেই বলা যায়, ভারত কোনো দিনও বাংলাদেশ আগ বাড়িয়ে আক্রমণ করতে যাবে না, এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায়। তবে এটাও ঠিক যে পাকিস্তানের মদদে বাংলাদেশ যদি ভারতের সাথে পাঙ্গা নিতে যায়, অর্থাৎ বাংলাদেশ থেকে জঙ্গি যদি ভারতের মধ্যে পাঠিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করে, আর ভারত যদি এইটা নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারে যে ঘটনাটা আসলে এই, সেদিন কিন্তু বাংলাদেশের কপালে বহুত খারাপই আছে। তার সে বাংলাদেশ ওই J-10 কিনুক, আর F-35 কিনুক, আর রাফাল কিনুক, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, সেদিন কিন্তু বাংলাদেশের খবর হয়ে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, তারপরেও ভারত কিন্তু ওই বাংলাদেশ দখল করতে যাবে না, এটা তারপরেও গ্যারান্টি দেওয়া যায়। কারণ আর যাই হোক, বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী এদেরকে কখনোই ভারত স্বাগতম জানাবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।